আমাদের ছেলেমেয়েরা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইছে। আসলে কি শিক্ষামন্ত্রী পদত্যাগ করা উচিত? আপনারা কি মনে করেন? একটা জাতির ভবিষ্যৎ সেই দেশের শিক্ষার্থীরা। আর একজন শিক্ষার্থীর বেসমেন্ট হচ্ছে তার প্রাইমারি শিক্ষা, তার হাই স্কুলের শিক্ষা। প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষা যদি তাদের যথোপযুক্ত না হয়, তাহলে সেই শিক্ষার্থী কোনোদিন উপরে গিয়ে ভালো ফল করতে পারে না। আমাদের দেশের আজকের প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষা ব্যবস্থাটা কেমন দেখেন? আজকে যদি আমরা জেনারেল শিক্ষার দিকে তাকাই, তাহলে একটা জিনিস দেখতে পাই যে আমাদের প্রাইমারি স্কুলে কোনো শিক্ষার্থী নেই। আমি ব্যক্তিগতভাবে অনেক স্কুল পরিদর্শন করেছি, সেখানে এক একটা ক্লাসে 10 থেকে 12 জন ছাত্র, কোনো কোনো স্কুলের ক্লাসে 7-8 জন ছাত্রও লক্ষ্য করা গেছে। এই যে এরকম অবস্থা কেন হয়েছে? এরকম অবস্থা কি একদিনে হয়েছে? এরকম অবস্থা একদিনে হয়নি। একটা দেশের শিক্ষা ব্যবস্থা একদিনে ভেঙে পড়ে না। একটা দেশের পুরো প্রাইমারি জগতে এরকম অবস্থা একদিনে হতে পারে না। এটি হয়েছে দিনের পর দিন, বছরের পর বছর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে করে। গত 2 দশকে আমাদের দেশের জেনারেল শিক্ষা তেমন একটা গড়ে ওঠেনি। শিক্ষা প্রশাসন সেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে চালাতে পারেনি। পরীক্ষা ব্যবস্থাটাকে আরও ধ্বংস করা হয়েছে। উদাহরণস্বরূপ 2008 সালের পর থেকেই আমরা বলতে পারি এই দেশে প্রশ্ন বাণিজ্য হয়েছে। আপনি এসএসসি পরীক্ষা দিবেন, পরীক্ষার আগের রাত্রে আপনার সকল শিক্ষার্থী তারা সব প্রশ্ন পেয়ে যায়। তাহলে সেই শিক্ষার্থী কেন লেখাপড়া করবে? এটির সাথে আছে হল ফ্যাসিলিটি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আমি নাম উল্লেখ করে বলছি না, আমি নিজেও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে জানি, যারা টাকা পয়সা দিয়ে হল ফ্যাসিলিটি দিয়ে থাকে বিভিন্ন সময়। বিশেষ করে আমার জেলা শহরে এরকম আমি দেখেছি, বহু জায়গায় দেখেছি। এই চিত্র শুধু আমার জেলা শহরের নয়, এটি সারা বাংলাদেশের চিত্র। যেই কারণে সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গেছে। জেনারেল শিক্ষা ব্যবস্থা আপনি কোনো শিক্ষার্থী পাবেন না। প্রাইমারি স্কুলে এক একটা ক্লাসে 7-8 জন শিক্ষার্থী। তাহলে এই শিক্ষার্থীরা গেল কোথায়? এই শিক্ষার্থীরা মাদ্রাসার দিকে ঝুঁকেছে। কারণ জেনারেল প্রাইমারিতে লেখাপড়া নেই, হাই স্কুলে লেখাপড়া নেই। এই শিক্ষার্থীরা কি করবে? এই শিক্ষার্থীদের বাবা মা তারা মাদ্রাসায় নিয়ে লেখাপড়া করে গেছে। যে কারণে আজকে আমরা পাবলিক ভার্সিটিগুলোতে মাদ্রাসা ছাত্র বেশি পেয়ে থাকি। কিন্তু সবচাইতে সমস্যার বিষয় কিন্তু এই জায়গায় না। সবচাইতে সমস্যার বিষয় হচ্ছে এই যে গত 2 দশকে শিক্ষার্থীরা তারা লেখাপড়া না করে করে পরীক্ষা দিয়ে তারা ভালো রেজাল্ট করেছে। স্কুলের সাময়িক মূল্যায়ন পরীক্ষাগুলোতে শিক্ষকরা বেশি বেশি নম্বর দিয়েছেন, অথচ সারা বছর তারা নিজেরাও লেখাপড়া করাননি। তারা জানে আমরা নম্বর কম দিলে অভিভাবকরা আমাদের এসে ধরবে, যেই কারণে তারা পরীক্ষার খাতায় নিজেরা অবমূল্যায়ন করেছে। তারা যে নম্বর পাওয়ার কথা না, তার চাইতে অনেক বেশি নম্বর পাইয়ে দিয়েছে। আর বোর্ড পরীক্ষাগুলোতে যে শিক্ষার্থী 6 সাবজেক্টে ফেল করবার কথা, সেই শিক্ষার্থীও A+ পেয়েছে, গোল্ডেন প্লাস পেয়েছে। আমার কথাতে অনেকেই বিরক্ত হতে পারেন, কিন্তু সারা বাংলাদেশের বর্তমান চিত্র এবং বাস্তবতা কিন্তু এটাই। যেখানে আপনি 2 দশকে এরকম একটা জেনারেশন তৈরি করবেন যারা লেখাপড়া ছাড়াই পাশ করতেছে, সেই শিক্ষার্থীদেরকে যখন আপনি কঠিন পরীক্ষার আওতায় আনবেন, যখন এই সমস্ত শিক্ষার্থীরা দেখে দেখে অভ্যস্ত, তাদের বড় ভাইয়েরা আপনি পাশ করে গেছে, সেই শিক্ষার্থী যখন পরীক্ষার হলে গিয়ে কঠিন প্রশ্ন পাবে, তখন তারা কেন পরীক্ষা দিতে যাবে? ফেল করলে তো বাবা মার কাছে মুখ দেখানোর অবস্থা থাকবে না তাদের। বাবা মার কাছ থেকে দামি দামি মোবাইল নিয়েছে, বাবা মার কাছ থেকে দামি দামি জিনিস নিয়েছে, তারা কমিটমেন্ট করেছে তারা ভালো রেজাল্ট করবে। কারণ ওই যে বড় ভাইদেরকে দেখেছে, বড় বোনদেরকে দেখেছে, এরা লেখাপড়া ছাড়াই পাশ করেছে, তো এখন তো তারা কমিটমেন্ট রক্ষা করতে পারছে না, তারা ফেল করবে। যেই কারণে এই সমস্ত শিক্ষার্থী তারা আজকে আন্দোলনে এসেছে। প্রশ্ন কঠিন হওয়ার প্রেক্ষিতে একজন শিক্ষার্থী কিভাবে আন্দোলনে আসতে পারে, এই প্রশ্ন কি কোনো অভিভাবক তার শিক্ষার্থীদেরকে করেছে, তার সন্তানকে করেছে? ওই সমস্ত অভিভাবকের লজ্জা হওয়া উচিত যে আমার ছেলে মেয়ে পরীক্ষার প্রশ্ন কঠিন হচ্ছে বলে আন্দোলন যাচ্ছে, আর আমি নিজে সায় দিচ্ছি। গত 2 দশকে কোনো লেখাপড়া হয়নি, এবারে সরকার চেষ্টা করছে শিক্ষার্থীদের প্রশ্ন কঠিন করার আওতায় এনে পরবর্তী সময় থেকে তাদের লেখাপড়া সঠিক মূল্যায়ন করা। সেই কারণে এবারের প্রশ্নপত্র এত কঠিন হয়েছে। তো যে কারণে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইছে অনেকে। আমি এখানে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক কথা বলছি না, আমি একজন মন্ত্রীর হয়ে কথা বলছি না। কিন্তু যেখানে একজন মন্ত্রী তিনি দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাটাকে দূরে ঠেলে সেই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চান, আমি তার পক্ষে কথা বলছি। শিক্ষার্থীরা কেন আন্দোলনে আসবে? অতি সহজ হয়ে গেছে একটা বিষয়। ছাত্রছাত্রীরা ইচ্ছা করলেই একজন শিক্ষককে অপমান করতে পারে, আন্দোলন করে তাদেরকে নামাতে পারে। এটা কোন জেনারেশন আমরা উপহার দিয়েছি? এই জেনারেশন কি কোনো গার্ডিয়ান আশা করে যে তার সন্তানের এক সময় বড় হয়ে তাদের পিতামাতার ঘাট ধরবে? আজকে যদি কোনো একজন শিক্ষার্থী শিক্ষকের ঘাট ধরতে পারে, তবে শিক্ষার্থী কিন্তু অভিভাবকের ঘাট ধরতে পারে। এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। শিক্ষামন্ত্রী আপনার পদত্যাগ করা উচিত, কারণ এই দেশে আপনি ভালো করতে চাইছেন, এরা ভালো চাচ্ছে না। আপনি শিক্ষা ব্যবস্থাটাকে ফিরিয়ে আনতে চাচ্ছেন, এরা সেটা চাচ্ছে না। এই দেশের আপনি ভালো চাচ্ছেন, কিন্তু এরা সেটা চাইছে না। এই জন্য আপনার পদত্যাগ করা উচিত। গত 2 দশকে যতগুলা শিক্ষার্থী বের হয়েছে, আমার ধারণা এরা যারা ডাক্তার হবে,
অধিকাংশই ভুয়া ডাক্তার হবে, তাদের হাতে রোগী মারা যাবে। এদের মধ্যে যারা ইঞ্জিনিয়ার হবে তাদের গড়া বিভিন্ন অবকাঠামো অধিকাংশই ধ্বংস হবে, কারণ এরা তো লেখাপড়া করে নাই, লেখাপড়া ছাড়াই এরা পাশ করেছে। যদি এই অবস্থা হয়ে থাকে, আপনি যদি দেশটার ভালো চান তবে আপনি পদে থাকেন, আর যদি আপনি এদের ভালো চান তাহলে আপনি পদত্যাগ করেন। শিক্ষামন্ত্রীর কাছে আমার এটাই দাবি থাকবে। তবে সবিশেষ আমাদের অভিভাবকদেরকে বলবো, আপনারা শুধু ছেলে মেয়েদের A+ চাইবেন না, গোল্ডেন প্লাস চাইবেন না। ছেলে মেয়ে মানুষ হোক সেটা আপনারা চান। একজন ছেলে মেয়ে মানুষ হলে সে যেমন তার নিজের জন্য ভালো, জাতির জন্য ভালো, আবার অভিভাবকদের জন্য ভালো। আর সন্তান যদি মানুষ না হয়, সে যত বড় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই কিছু হোক না কেন, সে আপনার তথা পিতা মাতারও কোনো কাজে লাগবে না, সে দেশেরও কোনো কাজে লাগবে না, সে কোনো মানুষেরই কোনো কাজে লাগবে না। সবিশেষ আরেকটা কথা বলতে চাই, গত মাসে একটা নিউজ আমরা সকলেই দেখেছি যে একজন সচিব, তার মা এবং সেই মায়ের আরও কয়েকটা সন্তান আছেন, একজন প্রফেসর, একজন বাইরে থাকেন, সকলেই প্রতিষ্ঠিত সন্তান। সেই সন্তানের মা তার রুমে মরে পড়েছিল, 7 দিন কেউ জানতেই পারে নাই। পরে যখন লাশের গন্ধ বের হয়েছে তখন মানুষ বুঝতে পেরেছে, তখন পুলিশ যে দেখে যে এখানে একটি লাশ পড়ে মরে আছে। সন্তানেরা এত বড় বড় অবস্থায় আছে, অথচ তাদের মা তার লাশটা পড়েছিল। এরকম সন্তান যদি আমরা দেখতে না চাই তবে আমরা সন্তানদেরকে মানুষ করি। সন্তান মানুষ হলে কাউকে এরকম পরিস্থিতি দেখতে হবে না। সবচাইতে বড় কথা, শিক্ষিত হওয়ার আগে আমাদেরকে মানুষ হতে হবে। আমরা মানুষ গড়ি, আর এই মানুষগুলোই একসময় দেশ ও জাতির উন্নয়নে আসবে। ধন্যবাদ।